আসসালামু আলাইকুম। আপনারা যারা আমাদের ভালোবেসে আমাদের গল্পগুলো নিয়মিত শুনেন, আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকতে হবে। আমাদের ফেসবুক পেজের নাম হৃদয়ের কথা, যেটি পেয়ে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে। এছাড়াও আমরা বিভিন্ন সময় নতুন নতুন গল্পগুলো ফেসবুক পেজে আগে আপলোড করে থাকি। তাই এখনই ভিডিও ডিসক্রিপশন থেকে দ্রুত ফেসবুক পেজটিতে লাইক দিয়ে দিন। ধন্যবাদ সবাইকে। ম্যাম, আমি চলে আসছি। আমি আপনাকে পিক করে নেব। এবারের মতো আমাকে ছেড়ে দিন। বুঝে গেছি আমি আপনার পিএ। আপনি যেখানে আমিও সেখানে। আর ভুল হবে না। জিনিয়া মনে মনে বলল। হারামি, বেঁচে গেলি, পরে দেখাচ্ছি আমি। এদিকে সিয়ামের বাসায় ঝগড়া লেগে গেছে। সিয়ামের বাবা জব্বার সাহেব বাসায় খুব বেশি থাকেন না, বলতে গেলে এক দুবার আসে, কোনো কোনো সময় তো আসেও না। অবশ্য কোহিনূর বেগম এসব এখন মেনেও নিয়েছেন। সিয়ামের বাবা আরেকটা বিয়ে করেছে, আর সেই কারণে সিয়াম ওর বাবাকে সহ্য করতে পারে না। কোহিনূর বেগম বর্তমানে একটা ব্যাংকের ম্যানেজার, আর সিয়ামের বাবা একজন বিজনেসম্যান, অনেক টাকার মালিক। সিয়ামের বাবা চায় সিয়াম ওনার বিজনেস সামলাক আর ওনার সাথে চলে আসুক, কিন্তু সিয়ামের মা এটা চায় না। এই নিয়ে আবারও ঝগড়া বেঁধে গেছে। সিয়াম এক পর্যায়ে বলে উঠল। চুপ করো তোমরা, আমি ক্লিয়ার করে বলছি, আমার তোমার বিজনেস বা টাকায় কোনো ইন্টারেস্ট নেই। আমি আর আমার মা খুব ভালো আছি। মা, ওনাকে চলে যেতে বলো, আর যেন না আসে আমাদের লাইফে। সিয়াম বাসা থেকে বের হয়ে গেল। সিয়ামের মা বলল। শুনেছো সিয়ামের কথা? চলে যাও তুমি। আমার ছেলে আমার কাছে থাকবে, তোমার টাকার দরকার নেই আমাদের। আমার ছেলে ও আমার রক্ত ওর শরীরে, আমি ওকে ঠিক একদিন নিয়ে যাব, মনে রেখো। জব্বার সে চলে গেল। সিয়াম একটা পার্কে এসে বসে আছে। এইসব যেন আর নিতে পারছে না সিয়াম। হঠাৎ সিয়ামের ফোনটা বেজে উঠল। বিরক্ত হয়ে ফোনটা ধরে বলল। সিয়াম, আমি মিলি। কই তুই? বাসায় কেন? কি রে, কি হয়েছে? তোর গলা এমন লাগছে কেন? আব্বু এসেছে আবার? মিলি বুঝতে পেরে বলল। তুই কোথায়? পার্কে বসে আছি। ইকো পার্ক? হুম। আমি আসছি। মিলি ফোনটা রেখে দিল। জলদি রেডি হয়ে বাইরে এসে ড্রাইভারকে নিয়ে বেরিয়ে গেল মিলি। এদিকে রাফি বাসায় এসে আয়নার সামনে বসে আছে। গালটা ভালো করে দেখে চলেছে রাফি। 5টা আঙুলের ছাপ বসে গেছে। গালটাও কেমন ব্যথা করছে। আয়শা খাবার নিয়ে এসে বলল। ভাইয়া, খেয়ে নাও, খাবার গরম করে দিছে আম্মু। টেবিলের ওপর রাখো। এতক্ষণ বাথরুমে কি করছো? 1 ঘন্টারও বেশি হয়ে গেছে। রাফি বাথরুম থেকে বের হতে হতে বলল। ছুটকি বেশি কথা বলিস না। কই খাবারটা দে, চরম ক্ষুধা লাগছে। এই যে, সব দেওয়া আছে। রাফির গালে নজর পড়তেই আয়েশা বলল। ভাইয়া, তোমার গালে কি হয়েছে? টিস্যু লাগিয়ে রেখেছো যে? ও কিছু না, ফেসের কেয়ার নিচ্ছি বুঝলি, দাগ পড়ে না এতে। আমাকে বলতে, আমি তোমাকে মুখে দেওয়ার ওইগুলো এনে দিতাম। টিস্যু নেই নাকি কেউ? রাফি মনে মনে বলল। কি জ্বালা, একে তো অফিসে প্যারায় থাকতে হয়, এখন বাসাতেও শান্তি নেই। কি করে বলবো? এই দাগ সেই দাগ না রে বোন। রাফি বলল। এই দাগে টিস্যু ব্যবহার করা হয়, আমি ইউটিউবে দেখেছি বুঝলি। যা তো বিরক্ত করিস না, খেতে দে। আচ্ছা ঠিক আছে, আমি তোমার জন্য কালকে স্কুল থেকে আসার সময় ফেস মাস্ক নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে। আয়শা চলে গেলে রাফি গালে হাত দিয়ে বলল। কি বিপদ? দেখতে দেখতে রাত হয়ে এসেছে। মিলি ফোনটা হাতে নিয়ে সিয়ামকে কল করতেই কলটা ধরে সিয়াম বলল। আরে আমি এখনই তোকে ফোন করতে যাচ্ছিলাম। তাই? এখন কি মনটা ভালো হয়েছে? হুম, তোকে থ্যাঙ্কস বলতেই ফোন করতে চেয়েছিলাম। আচ্ছা, এখন আবার থ্যাঙ্কস বলবি? হ্যাঁ, আমাকে যেভাবে সামলালি তুই, আসলে তুই আমাকে খুব ভালো বুঝিস রে। আমার সব বিপদে তুই সবসময় আমার পাশে থাকিস। আমি তো চাই সারা জীবন তোর পাশে থাকতে। সিয়াম অবাক হয়ে বলল। কি বলবি? মিলি কথা ঘুরিয়ে বলল। বন্ধু হয়ে পাশে থাকবো আর কি। ও আচ্ছা। মিলি মনে মনে বলল। গাদা, কবে বুঝবে আমাকে? একদম বোঝে না আমার মনের কথা। সিয়াম বলল। কিরে, কি হলো? কিছু না, কাল কলেজে দেখা হবে। ওকে, কাল আমি ট্রিট দিব। ঠিক আছে। পরদিন সকালে রাফি একটা ব্যাগ গুছিয়ে নিয়েছে।
মরিয়ম বেগম ছেলেকে বলল, সাবধানে যাস কেমন? চিন্তা করো না, আমি পৌঁছে ফোন করব। আয়েশা এসে বলল, ভাইয়া আমার জন্য মেকআপ নিয়ে আসবি, না হলে খবর আছে। আচ্ছা ঠিক আছে। আম্মু আব্বু কোথায়? এই তো আমি। ওখানে গিয়ে কিন্তু কল করবি, গাধার মতো থাকিস না আবার। আব্বু আমি কি এখনো ছোট আছি? হ্যাঁ, গায়ে গতর তো বড় হয়েছিস, ওই মাথা তো ফাঁকা। আব্বু তুমিও না? আচ্ছা যা, লেট হয়ে যাবে তো। আসি। গাড়ি নিয়ে রাফি সোজা জিনিয়ার বাসায় চলে এসেছে। কলিং বেল দিতে রেহান দরজা খুলে দিল। রাফিকে দেখে বলল, স্যার এত সকালে যে? আরে রেহান, এত সকালে রান্নায় লেগে গেছো? হ্যাঁ, এই বাড়িতে সবার রান্নার দায়িত্ব যে আমার। ভালো ভালো। তা তোমাদের ম্যাডামের কি উঠেছে? না মনে হয়। দাঁড়ান, আমি জাহারানাকে বলছি দেখতে। এই জাহারানা, কই গেলি? জাহানারা ঘর মোছার লাঠি হাতে এসে বলল, কি হয়েছে? এই ম্যাডামকে ডেকে দে তো, স্যার এসেছে। খেয়ে তো কাম নেই, জেনে শুনে সাপের কামড় খাবে কে? ম্যাডামকে আজ পর্যন্ত কে ডাকার সাহস পাইনি, আমি পারবো না, আমি গেলাম। রেহান বলল, স্যার আপনাকে যেতে হবে, আমি গেলাম। রাফি দাঁড়িয়ে বলে, কি বিপদ! দিন শুরু না হতেই বিপদ আমাকে বাসাতে নিয়ে ডাকছে, বলছে আসো আসো, কাছে আসো। কি আর করার, জীবনটাই বাষ্পময় হয়ে গেছে। আর কোনো পথ না পেয়ে রাফি নিজে জিনিয়ার রুমের সামনে এসে দাঁড়িয়ে দরজায় নক করতে লাগলো। জিনিয়া দিকে ঘুমে বিভোর, বারবার নক করেও জিনিয়াকে জাগাতে না পেরে রাফি বলল, কানে তুলো নিয়ে ঘুমাচ্ছ নাকি? কি করি এখন? ওদিকে ফ্লাইট একবার মিস হলে তো এই পেতনিটা আমাকেই মিসিং করে ফেলবে। রাফি এবার সাহস করে নক করার সাথে সাথেই জোরে ডেকে উঠল। 2-3 বার ডাকার পর জিনিয়া বিরক্ত হয়ে উঠে বসে পড়ল। চুলগুলো এলোমেলো হয়ে মুখের সামনে ঝুলছে। ঘুমের ঘোরে ঢুলতে ঢুলতে জিনিয়া বলল, এত সকালে কি? জিনিয়ার কণ্ঠ শুনে রাফি খুশি হয়ে গেল। যাক উঠেছে তাহলে। রাফি বলে উঠল, ম্যাম আজকে আপনার ফ্লাইট আছে সিঙ্গাপুরের, জলদি উঠুন। এ কথা শুনে জিনিয়া হাত দিয়ে চোখ ডলতে ডলতে উঠে বলল, ও তাই তো, একদম ভুলে গেছি। রাফি সাহেব আপনি ওয়েট করুন, আমি রেডি হয়ে আসছি। আর আমার নাস্তা রেডি করতে বলুন। রাফি সিঁড়ি দিয়ে নামতে নামতে বলল। রাফি সিঁড়ি দিয়ে নামতে নামতে বলল, কি ওনার পিয়ে নাকি চাকর? আমাকে দিয়ে তো অফিস সহ বাসার কাজ করিয়ে চলেছে। কি আর করার, কিছু বলতেও তো পারবো না। রাফি নিচে এসে রেহানকে ডেকে বলল, রেহান ম্যামের জন্য খাবার রেডি করো, ম্যাম নাস্তার জন্য আসছে। খাবার হাতে রেহান এসে বলল, জানতাম আমি। আপনাকে দেখেই বুঝে গেছি ম্যাম এখনই নাস্তার জন্য বলবে। এই যে নাস্তা রেডি। বাহ রেহান, তুমি তো দেখছি বলার আগেই বুঝে যাও। হ্যাঁ, এ বাসায় কাজ করতে করতে হয়ে গেছে, ওই সব কিছু বুঝে নিতে হয়। স্যার আপনাদের জন্য কিছু জানাবো? না আমি নাস্তা করে এসেছি। আচ্ছা ঠিক আছে। রাফি সোফায় বসে ফাইলগুলো আবারও দেখতে লাগলো। এমন সময় মিলি জুস খেতে খেতে নিচে নেমে এসে রাফিকে বাসায় দেখে বলল, আরে আপনি এত সকালে বাসায় যে? মিলিকে দেখে রাফি হেসে বলল, অফিসের কাজে। মিলি সামনের সোফায় বসে বলল, বাহ, আপনাকে তো এই পোশাকে হেপ্পি মানিয়েছে, একদম হিরো। রাফি একটু লজ্জা পেয়ে বলল, ওই আর কি। শিওর, কোনো সমস্যা নেই। আচ্ছা একটা কথা বলবেন? এহে, আপনি করে না বলে তুমি করে বলুন, আমি তো আপনার ছোট। ওকে, আচ্ছা একটা কথা বলো, তোমার বোন আর তুমি কি আপন বোন? মিলি অবাক হয়ে বলল, কেন? না মানে তুমি কত শান্তশিষ্ট, কত ভালো আচরণ, কত ফ্রেন্ডলি, আর অন্যদিকে তোমার বোন একদম উল্টা। মিলি হেসে বলল, ভাইয়া আপু বাইরে থেকে একটু শক্ত হলেও ভিতর থেকে কিন্তু একদম নরম। আসলে আপু ছোট্ট থেকে একটু জেদি টাইপের, আর আব্বুও আপুকে নিজের মতো করে মানুষ করেছে। মানে বাইরের দুনিয়ার সাথে কিভাবে চলতে হবে না হবে সব শিখিয়েছে। রাফি মুখে হাত দিয়ে বলল, তাই বলি। আপনি সব বুঝে যাবেন আপুর সাথে থাকতে থাকতে। রাফি হেসে বলল,
তোমার আপুর সাথে থাকলে আমি কোনো দিন নাই হয়ে যাব, নিজেও জানি না। কেন? বাদ দাও। তা তুমি এত সকালে উঠছো যে? ভাইয়া অলরেডি 6টার বেশি বাজে, তাছাড়া আমি জগিংয়ে যাই এ সময়। ও আচ্ছা। জিনিয়া রেডি হয়ে নিচে এসে বলল। রেহান আমার নাস্তা কই? রেহান কিচেন থেকে দৌড়ে এসে বলল, এই যে সব রেডি আছে। আর কিছু আনবো ম্যাডাম? না, এতেই হবে, আমার জুসটা দে। এখনই দিচ্ছি। জিনিয়াকে দেখে মিলি আর রাফি কথা বাদ দিয়ে যে যার কাজে ব্যস্ত হয়ে গেল। মিলি উঠে জগিংয়ে চলে গেল, রাফি ফাইলে চোখ লুকালো। জিনিয়া নাস্তা করতে করতে বলল, রাফি সাহেব ফ্লাইট কখন? জি, 9টায়। ওকে, আর ফাইলগুলো এনেছেন? জি। গুড। রুমে আমার লাগেজ আছে, নিয়ে গাড়িতে রাখুন। ওকে। রাফি রুমে এসে লাগেজটা নিয়ে নিচে চলে আসলো। অমনি জিনিয়া বলল, শুনুন, জি। একটা জিনিস নিতে তো ভুলে গেছি। ড্রয়ার থেকে আমার গানটা ব্যাগে রাখুন। আচ্ছা। দুপা এগোতেই রাফি চমকে উঠল, অবাক হয়ে বলল, গান? মানে বন্দুক? জিনিয়ার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে রাফি। রাফিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে জিনিয়া বুঝতে পারলো বন্দুকের কথা শুনে রাফি চমকে গেছে। মুস্কি এসে জিনিয়া বলল, তাকিয়ে না থেকে নিয়ে আসুন, যান। রাফি কাঁপতে কাঁপতে ওপরে চলে আসলো। বেডের কাছে ড্রয়ারটা খুলতেই রাফির চোখ কপালে উঠে লাফালাফি শুরু করে দিয়েছে। রাফি বলল, গান? সত্যি সত্যি গান? এই মেয়ে বিজনেসম্যান নাকি গ্যাংস্টার? বন্দুক দেখেই তো আমার হাত পা কাঁপছে। শুনেছিলাম বড় বড় বিজনেসম্যানরা এসব রাখে, আজকে দেখেও নিলাম। রাফি পকেট থেকে রুমালটা বের করে কাঁপা কাঁপা হাতে বন্দুকটা উঠিয়ে বলল, কি ভারী এটা। ম্যামের থেকে এবার আরও সাবধানে থাকতে হবে। একবার রেগে এই যন্ত্রটা আমার উপর চালিয়ে দিলে আমি সোজা উপরে। এখনও বিয়ে করিনি আমি, বউয়ের মুখটা মনে হয় আর দেখা হবে না। রাফি নিচে এসে বলল, ম্যাম, এই যে। আমাকে দেখাচ্ছেন কেন? লাগেজ রাখুন। রাখছি। জিনিয়া মিটিমিটি হাসছে। বেচারা রাফির হাত কাঁপছে সেটা জিনিয়া বুঝতে পেরে মনে মনে বলল, গাধা একটা, পুরুষ মানুষ হয়ে সামান্য বন্দুক দেখে এমন ইঁদুরের মতো কাঁপছে। ভেবেছিলাম একে আমার পিয়ে বানিয়ে একটু টাইট দেব। এত টাইট দেওয়ার আগেই টাইট হয়ে বসে আছে, ভিতুর ডিম একটা। জিনিয়ার ফোনটা বেজে উঠলে জিনিয়া ফোনটা ধরতেই রাহুল বলল, ম্যাডাম, আপনার সিকিউরিটির জন্য আমি সব ব্যবস্থা করে দিয়েছি। গুড। আর নাভা কোম্পানির ব্যাপারে কিছু আপডেট আছে। রাহুল, আমি এসব নিয়ে সিঙ্গাপুর থেকে এসে আলোচনা করব। ওকে, আর একটা কথা। বলো। আমাদের দুজন ছেলেকে মন্ত্রীর লোকেরা গুলি করেছে। একজনের পায়ে লেগেছে, আরেকজন সেফ আছে। মন্ত্রী? নাক না গলাতে বলেছিলাম। কুকুরকে বলে লাভ নেই, ওর লেজ কখনো সোজা হয় না। আমার লোককে গুলি করছে না। আপনি বললে মেরে দেই? থাক, ওকে তো আমি দেখে নিব। একটা কাজ করো, ওর 5-6 জন লোককে মেরে দাও, একটু ভয় থাক। বাকিটা আমি দেশে ফিরে দেখছি। ওকে ম্যাম। ফোনটা রেখে জিনিয়া বলল, মন্ত্রী, খুব তাড়াতাড়ি দেখা হবে, বি রেডি। খাবার শেষ করে জিনিয়া মাকে ডাকলো। জাহানারা এসে শাহনাজ বেগমকে ডেকে বলল, ম্যাডাম, বড় আপা ডাকে আপনারে। কেন? জানি না। আচ্ছা চল। এত সকালে তো কখনো উঠে না চিনিয়া, আজকে আবার কি হলো? শাহনাজ বেগম নিচে এসে বলল, কিরে, তুই এত সকালে উঠেছিস যে, আর এমন রেডি হয়ে যাচ্ছিস? মা, আমি সিঙ্গাপুর যাচ্ছি। সিঙ্গাপুরে? কই, আমাকে আগে বললি না তো। আমার একদম মনে ছিল না আম্মু, আব্বু ডেকে পাঠিয়েছে, 1 সপ্তাহের ভেতর চলে আসবো। আমাকে কখনো কিছু জানাস না তুই। নাস্তা করেছিস? এই রিহান, নাস্তা দে। আম্মু আমি নাস্তা করেছি, মাত্র করেছি। আমার লেট হয়ে যাচ্ছে, আমি আসি। হ্যাঁ, আসি এখন। পৌঁছে ফোন করিস। ওকে। আর তাড়াতাড়ি আসবি কিন্তু, সামনে তোর মামাতো বোনের বিয়ে, মনে থাকে যেন। ওকে, থাকবে। আসি, টাটা। জিনিয়া আব্বুকে টেক্সট করে জানিয়ে দিল রাফি আগে থেকেই গাড়িতে বসে আছে। জিনিয়া এসে বলল, গাড়ির দরজা কি আমি খুলবো? রাফি এক লাফে নেমে এসে দরজা খুলে বলল, আমি আছি তো, উঠুন ম্যাম। জিনিয়া গাড়িতে বসে বলল, চলুন। এদিকে মিলি জগিংয়ে বের হলেই কিছু লোক মিলিকে ফলো করতে শুরু করেছে। মিলি অবশ্য নোটিস করেছে বিষয়টা। মনে মনে ঘাবড়ে গেছে মিলি লোকগুলোকে দেখে একটু জোরে দৌড় দিল। আশেপাশে তেমন লোক নেই এত সকালে, 2-1 জন আছে, তাও বৃদ্ধ লোক। মিলি কি করবে বুঝতে পারছে না।
হঠাৎ মিলি থমকে দাঁড়িয়ে গেল। সামনে থেকেও কিছু লোক পথ আটকিয়ে দাঁড়ালো। মিলি বলল, একজন বলে উঠল, পিচ্চি মেয়ে দামাক কত, এই চুপচাপ আমাদের সাথে গাড়িতে ওঠ, না হলে এখানেই খতম করে দেব। লোকগুলোর হাতে ছুরি দেখে মিলি রীতিমতো ঘাবড়ে গেছে। অবস্থা খারাপ দেখে মিলি কি করবে বুঝতে পারল না। হঠাৎ বেশ কিছু লোক এসে বলল, এত বড় সাহস তোদের, প্রাণের ভয় নেই নাকি? লোকগুলো আশেপাশে তাকিয়ে দেখলো ওদের থেকেও দ্বিগুণ লোক ঘিরে ধরেছে ওদের। মিলি বুঝতে পারছে না কি হচ্ছে, কারা এরা। মিলির চোখ একজন লোকের ওপর পড়তেই মনে মনে বলল, আরে একে তো মনে হয় কোথায় দেখেছি। হ্যাঁ, কয়েকবার আপুর সাথে কথা বলতে দেখেছি। মিলির ভয় পেতে দেখে জিনিয়ার লোক, ম্যাম রিল্যাক্স, এদের আমরা দেখে নিচ্ছি, আপনি যান। মিলি ভয়ে ভয়ে লোকটার কাছে এসে বলল, আপনাকে আমি আপুর সাথে কথা বলতে দেখেছি, আপনি কে? ম্যাম সরি, আমি কিছু বলতে পারবো না, আপনি যান। মিলি আর কিছু না বলে সোজা বাসার দিকে চলে গেল। লোকটা কয়েকজনকে মিলির সুরক্ষার জন্য পাঠিয়ে দিল। এদিকে সকালে আকরাম সাহেব বাইরে বসে কফি খেতে খেতে ছেলেকে বলল, মাহির কি হলো তোমার? কিছুই তো জানালে না। ড্যাড, এসব কি এত জলদি হয় নাকি? এসব বিজনেস না, একটু সময় লাগবে। সময় লাগলে নাও, তবে কাজ হওয়া চাই। সব হবে, রিল্যাক্স ড্যাড। জিনিয়া আজ সিঙ্গাপুরে যাচ্ছে, ফিরলে আমি আমার চাল শুরু করে দেব ড্যাড। সব কিছু গুছিয়ে নিতে হবে। যেমনটা মনে করো। আচ্ছা, তুমি আমার বিজনেসে একটু মন দিলেও তো পারো। আমার এত কিছু তো সবই তোমার, এবার একটু সিরিয়াস হও। জিনিয়া কিন্তু টপ লেভেলের খেলোয়াড়, একাই ওর বাবার বিজনেস সামলাচ্ছে, আর তুমি কোনো খেয়ালই নেই। আমার তো ভয় হয় মাঝে মাঝে তুমি পারবে কিনা। রিল্যাক্স ড্যাড, কত মেয়েকে এই মাহিরের পেছনে ঘুরিয়েছি, এবারেও ঘুরাবো। মাহির অন্তর আস্তাবালের ঘোড়াকে কাবু করার মতো সহজ জঙ্গলি ঘোড়াকে কাবু করা ততটাই কঠিন, মনে রেখো। তখনই একজন দৌড়ে এসে বলল, বস, একটা খবর আছে। কি খবর? আপনি যাদেরকে মেয়েটিকে আনতে বলেছিলেন তারা মারা গেছে। আকরাম সাহেব কথাটা শুনে দাঁড়িয়ে গেলেন। অবাক হয়ে বলল, কিভাবে সম্ভব? কি করে হলো এসব? বস, আমার মনে হয় কেউ রফিক চৌধুরীর ফ্যামিলিকে পেছন থেকে সাপোর্ট করছে। আকরাম সাহেব একটু ভয় পেয়ে গেলেন, ধপ করে বসে পড়লেন। মাহির বলল, ড্যাড কি হলো? ইউ আর ওকে? ঠিক আছে, আমি ঠিক আছি, কিন্তু জনি এসব জানলো কি করে? জনিকে? মাথার ঘাম মুছে আকরাম সাহেব মাহিরকে বলল, মাহির, আমাদের চোখের আড়ালে আরেকটা দুনিয়া আছে, যেটাকে বলে অ্যাওয়ার্ড। জানি সেখানকার একজন মানকরা মাফিয়া। কি বলছো ড্যাড? মাহির, বিজনেস করতে গেলে এসবের মাঝে নিজেকে সেফ রাখাটা টপ। তোমাকে এখনো কিছু কিছু জানতে হবে, অনেক কিছু শিখতে হবে। আর একটা কথা, জিনের ব্যাপারে খুব সাবধান। না জানি কারোর কাছে ওর সাপোর্ট করছে, আমাদের খোঁজ নিতে হবে। এই কে আছিস? গাড়ি বের কর। আকরাম চৌধুরী চলে গেল। এদিকে রাফি আর জিনিয়া প্লেনে বসে আছে। প্রথমবার প্লেনে চড়ে রাফি ভয়ে শেষ, কিন্তু মুখে কিছুই বলল না। দুজনের সিট পাশাপাশি। জিনিয়া খুব রেগে আছে, রাফি বেচারা ভয়ে শেষ। জিনিয়া নিজের হাতের দিকে তাকিয়ে রেগে রাফিকে বলল, ইচ্ছে করছে আপনাকে প্লেন থেকে নিচে ফেলে দিই। আমার হাতের 12টা বাজিয়ে দিয়েছেন, এভাবে কেউ ধরে? গাধা একটা। রাফি ভয়ে ভয়ে বলল, সরি ম্যাম, আসলে প্রথমবার তো, আর আমার প্লেনে ভয় করে। আমি খেয়াল করিনি এটা আপনার হাত ছিল। এত বড় হয়েছেন এখনো ভয় করে? আপনি ছেলে মানুষ, আমার তো সন্দেহ হয়। না না, আমি ছেলে মানুষ, আসলে প্লেনে আমার ভয় করে আর কি। আপনার হাতে জোরে লেগেছে? জিনিয়ার রাগে লাল হয়ে আছে। জিনিয়ার ফর্সা হাতটা লাল হয়ে গেছে। রাফির এই বলদের মতন মুখটা দেখে জিনিয়া কি করবে বুঝতে পারছে না। রাগে ফসফস করে বিড়বিড় করে বলল, আজ তো একটা বিপদ। ভেবেছিলাম আমি একে প্যারা দিব, এখন দেখছি গাধাটা আমাকেই প্যারা দিচ্ছে। উফ, আমার হাতটার 14টা বাজিয়ে দিচ্ছে। জিনিয়া রাগি চোখে রাফির দিকে তাকাতেই রাফি অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। কিছুক্ষণ পর রাফি খেয়াল করলো জিনিয়া কি বই হাতে নিয়ে পড়ছে। জিনিয়ার হাতের দিকে নজর পড়তেই রাফি দেখলো হাতটা লাল হয়ে আছে। মনে মনে বলল, আমাকে কি করবে প্লেন থেকে নেমে কে জানে। আমি তো মনে করেছিলাম সিট ধরে আছি আমি, আমারও বোঝা উচিত ছিল। সিট কি এত নরম হয় নাকি? ম্যামের হাতটা কি নরম, একদম তুলোর মতো, ধরতেই যেন মিলিয়ে যায়। কি ভাবছি আমি। জিনিয়া খেয়াল করলো রাফি ওর হাতের দিকে তাকিয়ে আছে। জিনিয়া হাতটা রাফির মুখের সামনে এগিয়ে দিয়ে বলল, দেখুন।
রাফি চমকে উঠে বলল, সরি। এই দিয়ে 100 বার সরি বলেছেন, মুখটা বন্ধ রাখলে খুশি হব, না হলে লাগেজ থেকে গানটা বের করে আপনার খুলিতে গুজে দিব। ওকে চুপ, আমিও চুপ। জিনিয়া হাতটা সরিয়ে বইয়ে ধ্যান দিল। 2 ঘন্টা পর অবশেষে প্লেন পৌঁছে গেল। নেমে আসতে 3টে কালো গাড়ি এসে হাজির। জিনিয়াদের লাগেজগুলো গাড়িতে উঠিয়ে জিনিয়াদের নিয়ে চলে গেল গাড়ি। গাড়ির ভেতরে জিনিয়া রাফিকে বলল, রাফি সাহেব। জি। এদিকে তাকান তো। জি। ঠাস। রাফি গালে হাত দিয়ে ভাবল, প্লেনের শোটটা এখন নিল। এতবার সরি বললাম, মনে করেছিলাম কিছু বলবে না, কিন্তু লাস্টে কষেই দিল। জিনিয়া বলল, কেন দিয়েছি জানেন? জি। কি বলুন তো? প্লেনে আপনার হাতে। না, তার জন্য না। তাহলে? জিনিয়া রেগে বলল, আমি গাড়িতে ওঠার পর আপনি অন্য গাড়িতে কেন যাচ্ছিলেন? ও, আমি মনে করলাম অন্য গাড়িতে যাই, আপনার পাশে বসার সাহস কি করে হয়, তাই মনে করলাম। থাপ্পড় আরেকটা খাবেন? আপনি আমার পিয়ে, আমার পাশে আপনি না বসে কি কুকুর বেড়াল বসবে? জিনিয়ার রাগ দেখে রাফি অন্য গালে হাত দিয়ে বসলো। জিনিয়া এটা দেখে অবাক হয়ে তাকিয়ে আছে। ছেলেটা আসলেই এমন, এত বলদ? কাজের বেলায় তো বেশ ভালো, কিন্তু হাবভাব এমন বলদ বলদ কেন? আমার তো একে দেখে হাসতে হাসতে মরে যেতে ইচ্ছে করছে। ওহ, কার পাল্লায় পড়লাম আমি। অবশেষে জিনিয়া আর রাফি পৌঁছে গেল। গাড়ি থেকে নামতেই শরীফ চৌধুরী মেয়েকে ওয়েলকাম জানালেন। জিনিয়া আব্বুকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরলেন। শরীফ সাহেব বলল, আরে আরে হয়েছে, আমি তো সেদিন আসলাম। আব্বু, তুমি বাসায় যাবা কবে? এখানে একা থাকতে ভালো লাগে নাকি? আরে বাবা, বিজনেস কি এত সহজ কাজ নাকি? তাছাড়া আরও সপ্তাহখানেক পরেই চলে আসবো। রাফির দিকে নজর পড়তেই শরীফ সাহেব জিনিয়াকে আস্তে করে বলল, কিরে মা, বয়ফ্রেন্ড নাকি? কে? কার ফ্রেন্ড? ওই যে। রাফির দিকে তাকিয়ে জিনিয়া রেগে বলল, ওইটা আর বলো না। আমার কেন কোনো মেয়ের বয়ফ্রেন্ড হতে পারবে কি না কে জানে, গাধা একটা। ও আমার পিয়ে, ওর নাম রাফি। পিয়ে? এ তো হ্যান্ডসাম পিয়ে, কই পেলি? আপু, তুমিও না, চলো তো ভেতরে। হ্যাঁ, আয় আয়। রাফি লাগেজগুলো নিয়ে ভেতরে চলে আসলো। একটা লোক রাফিকে নিয়ে একটা রুমে চলে গেল। বলল, স্যার, ইটস ইউর রুম। ইফ ইউ নিড এনিথিং প্লিজ কল মি। শরীফ সাহেব জিনিয়াকে বলল, যা ফ্রেশ হয়ে নে, তারপর কথা হবে। আচ্ছা ঠিক আছে। জিনিয়া রুমে এসে ফোনটা বিছানায় ছুঁড়ে ফেললো। লাগেজ থেকে জামা নিতে যাবে অমনি জিনিয়া দেখলো লাগেজ নেই। লাগেজ খুঁজে না পেয়ে জিনিয়া বলল, কোথায় রাখলো লাগেজটা? একটা কাজ ঠিক করে করতে পারে না। কাকে যে রেখেছি আমার পিয়ে বানিয়ে? আমার তো মাঝে মাঝে মনে হয় আমিই ওর পিয়ে। দাঁড়া, দেখাচ্ছি মজা। এদিকে রাফি রুমটা দেখে তো অবাক। কি আলিশান রুম! খাটের ওপর বসতেই যেন 2 হাত দেবে গেছে। কি নরম বিছানা! এ বিছানায় ঘুমালে তো 3-4 দিনের আগে ঘুম ভাঙবে না। যাই ফ্রেশ হয়ে একটা ঘুম দেই। রাফি একটানে জামাটা খুলে ফেললো। পাশে লাগেজ থেকে নিজের জামা বের করে খাটের ওপর রাখতেই চোখ পড়লো পাশের লাগেজে। মনে মনে বলল, এই রে, এটা তো ম্যামের রুমে দেওয়ার কথা মনে নেই। আমি নিয়ে চলে এসেছি। জলদি দিয়ে আসতে হবে, না হলে কি করবে কে জানে। এমনিতেই থাপ্পড়ের চোটে আমার গাল দুটো আহত। রাফি উঠে দাঁড়াতেই রুমে জিনিয়া ঢুকে পড়লো। রাফিকে ডেকে বলল, রাফি সাহেব, আমার লাগেজ কই? রাফি লাফিয়ে উঠে সামনে তাকাতে দেখলো পেতনি হাজির। মনে মনে বলল, নাম না নিতে নিতে এসে হাজির। আর এর রাগ কি সবসময় মাথায় উঠেই থাকে নাকি? মাঝে মাঝে মনে হয় ধরে নিয়ে ফ্রিজে ঢুকিয়ে রাখি। জিনিয়া রাফির দিকে তাকিয়ে যেন সব ভুলে গেছে, অবাক হয়ে তাকিয়ে আছে। জিনিয়া মনে মনে বলল, ওয়াও, হোয়াট এ বডি! চিমটিম করে নাকি? জিনিয়া অনুভব করলো আবারও কালকের মতো ফিল হচ্ছে, আবারও মনের ভেতর এলোমেলো হচ্ছে। নিজের চোখ সরিয়ে জিনিয়া বলল, কি হচ্ছে সব? রাফি বুঝতে না পেরে বলল, কোন সব ম্যাম? জিনিয়া মনে মনে বলল, গাধা একটা, আমার সামনে খালি গায়ে আছে, তারপরেও বুঝতে পারছে না এদিকে আমার মনের ভেতর এমন করছে কেন? এমন তো কখনো হয় না আমার। জিনিয়া নার্ভাস হয়ে বলল, এভাবে খালি গায়ে কি করছেন? জামা কাপড় আনেননি নাকি? রাফি নিজেকে খেয়াল করে লজ্জায় 2 হাত দিয়ে নিজেকে ঢাকার ব্যর্থ চেষ্টা করে চলেছে। জিনিয়া নিজের লাগেজটা নিয়ে রুম থেকে জলদি বের হয়ে গেল। রাফি যেন হাঁপ ছেড়ে বাঁচল। মনে মনে বলল, এমন সময় ম্যাম আসবে আমি কি জানতাম নাকি?
আর আমিও না। ম্যামের লাগেজটা আগে থেকে দিয়ে আসলেই ভালো হতো, একদম মনে ছিল না আমার। জিরিয়া নিজের রুমে এসে বিছানায় বসে হাত দিয়ে নিজের মুখ ঢেকে বলল, মুখটা কেমন গরম গরম লাগছে। জিনিয়া আয়নার সামনে এসে দেখলো ফর্সা মুখটা একদম টমেটোর মতন লাল হয়ে গেছে। জিনিয়া চমকে গেল। এমন চেহারা দেখে জিনিয়া একটু ঘাবড়ে গেল। মুখে আবার কোনো সমস্যা হলো না তো? এমন ভাবে তো কখনো লাল হয় না মুখ। কি যে হচ্ছে আমার সাথে, সব দোষই গাধাটার। এদিকে মিলি বাসায় এসে ওর আম্মুকে সবকিছু বলল। শাহনাজ বেগম মেয়েকে শান্ত করে বলল, ভয় পাস না, আমি তোর আব্বুকে জানাচ্ছি। আম্মু, আমার তো এখন কলেজে যেতেও ভয় করছে, লোকগুলো যদি আবার। ভয় পাস না, আমি এক্ষুনি ফোন করছি তোর আব্বুর কাছে। শাহনাজ বেগম ফোন করলে শরীফ সাহেবের বিয়ে ফোন ধরে বলল, হ্যালো, কে বলছেন? তোমার ম্যাডাম বলছি, তোমার স্যারের কাছে দাও তো। 1 মিনিট ম্যাম, আমি দিচ্ছি। জলদি শরীফ সাহেবের কাছে ফোন দিয়ে বলল। স্যার, ম্যাম ফোন করেছে। ফোনটা হাতে নিয়ে জিনিয়ার আব্বু বলল, কি গো, কি হলো? কি আর হবে, মিলিকে আজ রাস্তায় কতগুলো লোক আটকে ছিল, মেয়েটা বাসায় এসে ভয়ে কান্না করছে। শরীফ সাহেব রেগে বলল, কার এত বড় সাহস আমার মেয়েকে কাছে আসার? লোকগুলোকে জানতে পেরেছো? আমি কি করে জানবো, আমার টেনশন হচ্ছে, কিন্তু মেয়েটা কলেজে যেতেও তো ভয় পাচ্ছে। আচ্ছা, আমি দেখছি। জিনিয়া নিচে এসে বলল, কি হয়েছে আব্বু? ফোনটা সাইডে নিয়ে শরীফ সাহেব বলল, মিলিকে আজ নাকি রাস্তায় কারা পথ আটকা ছিল, মেয়েটা ভয় পেয়েছে খুব। জিনিয়া রেগে বলল, হোয়াট? আমার বোনের দিকে নজর দেওয়ার মতো সাহস কার হয়েছে? দেখি, আমাকে দাও তো। জিনিয়া ফোনটা নিয়ে বলল, হ্যালো আম্মু, মিলিকে ফোনটা দাও তো। নে কথা বল মিলি, তোর আপু কথা বলবে, ধর। মিলি ফোনটা নিয়ে ভয়ে ভয়ে বলল, আপু, আমার খুব ভয় করছে। আরে পাগলি, কান্না করছিস কেন? আমি আছি না? আমি থাকতে তোর কোনো ভয় নেই। আপু সবকটাকে শাস্তি দিব। কি হয়েছে আমাকে বল তো। জগিংয়ে গিয়েছিলাম সকালে, আসার সময় কিছু লোক আমাকে আটকায়, আমাকে ওদের সাথে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু তখনই আরও কিছু লোক এসে ওই লোকগুলোকে আটকায় আর আমাকে বাসায় চলে যেতে বলে। জানো, এর মাঝে একটা লোককে না আমি তোমার সাথে কথা বলতে দেখেছিলাম। জিনিয়া মনে মনে বলল, এর মানে মিলি রাহুলের কথা বলছে। রাহুল তাহলে মিলির সাথে সাথেই আছে। গুড গুড। জিনিয়া বলল, চিন্তা করিস না, ওরা আমার লোক, তোর কোনো ভয় নেই। আচ্ছা, আমি তোকে নজর রাখার জন্য কিছু লোককে বলে দিচ্ছি, ওকে? ওরা তোকে সবসময় প্রটেক্ট করবে, বুঝলি? হ্যাঁ, আচ্ছা। এখন কান্না থামা, আমি আছি না? আমি সব দেখে নিব। আমার বোন হয়ে এত ভয় পেলে চলবে? আমি বাসায় এসে দেখছি, ওকে? ওকে। জিনিয়া ফোনটা রাখতে শরীফ সাহেব বলল, কি হলো, কি হয়েছে? আব্বু চিন্তা করো না, আমার লোকেরা মিলিকে সবসময় দেখে রাখবে। আর আমার যতদূর মনে হয় ওই লোকগুলো এতক্ষণে দুনিয়া ছেড়ে চলেও গেছে। চিন্তা করো না, আমার ফ্যামিলির দিকে যে নজর দেবে আমি তাকে দুনিয়া থেকে গায়েব করে দিব। জিনিয়া সোফায় বসে পড়ল। পাশে দাঁড়িয়ে থাকা শরীফ সাহেবের বিয়ে মনে মনে বলল, বসের মেয়ে দেখছি বসের চেয়েও ডেঞ্জারাস, বাঘের ঘরে বাঘিনী হয়েছে। শরীফ সাহেব নিজেও মুচকি এসে মনে মনে বলল, আমার ঘরে একটা বাঘিনী হয়েছে, আমার থেকে আমার মেয়ের নেটওয়ার্ক কোনো অংশে কম না। আহা। জিনিয়া বলল, আব্বু এবার বলো, আমাকে হঠাৎ এখানে আসতে বললে যে? কারণ তো আছেই, দাঁড়া বলছি। খালেদ সাহেব, আমাদের জন্য কফি আনতে বলতো। জি স্যার, আমি নিয়ে আসছি। শরীফ সাহেব বলল, ওখানে আমাদের কোম্পানির কি অবস্থা? আব্বু, আমার মনে হয় আমার কিছু বলা লাগবে না, তুমি সবটাই জানো। তারপরও তোর মুখ থেকে শুনলে ভালো লাগবে, বুঝতে পারবো ভালো করে। ওকে, বলতে পারো। ওদিকে সব ঠিকঠাক আছে। যে প্রজেক্ট নিয়ে আমরা কাজ করছিলাম সেই প্রজেক্টের দ্বিতীয় চালানের যে টেন্ডার, সেটাও আমরা পেয়ে গেছি, কাজও শুরু হয়ে গেছে। গুড। আমার মনে হয় এখন আমাকে সব কিছু তোমার উপর ছেড়ে দেওয়া উচিত, কি বলো? আব্বু, আমার এখনও অনেক কিছু শেখা বাকি। আমার মনে হয় এই ইন্ডাস্ট্রিতে এখনও আমি পুরোপুরি নামতে পারিনি। আসলে বলতে গেলে এই ইন্ডাস্ট্রিটা একটা সমুদ্রের চেয়ে কম না।
সেটা অবশ্য ঠিক বলেছিস। এখানে নতুন নতুন অনেক কিছুই হঠাৎ করে আমাদের সামনে প্রকাশ পায়, যেটা আমাদেরকে বুঝিয়ে দেয় আমরা এই ইন্ডাস্ট্রিতে কত ছোট। তো এখানকার কি অবস্থা? সেজন্য তো তোকে ডাকলাম। ফাইলগুলো এনেছিস? হ্যাঁ এনেছি, ফাইলগুলো রাফির কাছে আছে, দাঁড়াও আমি ডাকছি। খালেদ কফি নিয়ে আসলেই শরীফ সাহেব বলল, তুই বস। খালেদ, রাফিকে ডেকে দাও তো। ওকে। খালেদ ওপরে চলে গেলে শরীফ সাহেব বলল, ছেলেটা কেমন? কে? তোর পিয়ে। ও রাফি, হ্যাঁ কাজে ট্যালেন্টেড আছে, পারফরমেন্স ভালো। শোন মা, একটা কথা বলি। আমাদের এই বিজনেসের ক্ষেত্রে আমরা কিন্তু সবার উপর বিশ্বাস করে চলতে পারি না, কারণ আমাদের কখন কে ধোকা দেয় সেটা বোঝা অনেক মুশকিল। কিন্তু এমন একজনকে আমাদের নির্বাচন করতে হবে যার উপর আমরা বিশ্বাস করতে পারি। বুঝতে পারছো তো আমি কি বলতে চাচ্ছি? হ্যাঁ বুঝতে পারছি। আমার মনে হয় এমন একজনকে তোমার খোঁজা উচিত। আচ্ছা আমি দেখে নিব। গুড। রাফি খালেদ সাহেবের সাথে নিচে আসতেই রফিক সাহেবকে সালাম দিল। শরীফ সাহেব বলল, এসো এসো, ফাইলগুলো দেখি। রাফি ফাইলগুলো ওনাকে দিয়ে জিনিয়ার পেছনে দাঁড়িয়ে গেল। শরীফ সাহেব ফাইলগুলো দেখে বলল, সব কিছু ঠিকঠাকই আছে। এগুলো দিয়ে কি করবে আব্বু? আচ্ছা শোন, আমাদের কোম্পানি এখানে সিঙ্গাপুর বর্তমানে একটা বড় কোম্পানি হয়ে বেরিয়ে এসেছে, যার কারণে এখানকার সরকার আমাদেরকে আলাদা একটা প্রজেক্টে ওনাদের কোম্পানির সাথে আমাদেরকে শেয়ার নিতে চায়। এই তো অনেক ভালো কথা, আমরা এতে অল্প সময়ে কোটি টাকা কামিয়ে নিতে পারবো। হ্যাঁ দেখেছিস তুই কেমন না বলতেই বুঝে গেছিস। আরও একটা কথা আছে। কি? আমরা সহজেই আমাদের কোম্পানিকে এখান থেকে অন্য দেশের সাথে লিঙ্ক আপ করতে পারবো। এতে আমরা শুধু ইনপুট দেওয়ার কাজ করব। ওয়াও, কি বলছো আব্বু? তাহলে তো আমাদের দেশের মেইন বিজনেসের থেকে এখানে 10 গুণ বেশি লাভ হবে। সে তো হবেই। এখন এর জন্য কিছু কাজ করার লাগবে। কি কাজ? আমি ভাবছি তুমি এখানে চলে আসো, আমি দেশে গিয়ে ওই দিকটা দেখে নেব। আব্বু কি বলছো? এখানে এত বড় দায়িত্ব আমি কি করে একা নিব? একটু আগে কি বলেছিলাম মনে আছে? এমন একজনকে খোঁজো। বুঝতে পেরেছি। সমস্যা নেই, এটা কমপ্লিট হতে 2 মাস লেগে যাবে। আমরা বাসায় গিয়ে বসে আলোচনা করব, কেমন? আমি অফিসে যাচ্ছি, আমার কিছু লোককে নিয়ে তুই বরং ঘুরে আসো, ভালো লাগবে তোমার। ওকে। শরীফ সাহেব চলে গেল। জিনিয়া মনে মনে বলল, তাহলে তো আমাদের কোম্পানি এক লাফে টপে চলে আসবে, এতে চাপটাও বেড়ে যাবে। রাফি বলে উঠল, ম্যাম এখন আপনার রেস্ট নেওয়া উচিত, কাল না হয় বের হবেন। জিনিয়া রাফির কথা শুনে বলল, কেন? আপনার শরীর দুর্বল হয়ে পড়বে, জার্নি করে এসেছেন, এখনই বের হওয়া ঠিক হবে না। তাছাড়া মন ফ্রেশ না থাকলে প্রকৃতির আনন্দ উপভোগ করা যায় না। জিনিয়া রাফির দিকে তাকিয়ে কি যেন একটা ভেবে বলল, রাফি সাহেব। জি। না কিছু না, আমার ফোনটা রাখুন, আমি এখন ঘুমাবো। কোনো কল আসলে আপনি হ্যান্ডেল করে নিন। আমি কি করে? হ্যাঁ আপনি আমাকে ডিস্টার্ব করবেন না। আমার মনে হয় আপনি এতটাও বোকা না যতটা আপনাকে দেখে মনে হয়। সো এবার থেকে নিজেকে অন্যভাবে তৈরি করা শুরু করুন। আপনাকে দিয়ে অনেক কিছু করানোর আছে। বি রেডি মিস্টার রাফি। জিনিয়া উঠে চলে গেল। রাফি দাঁড়িয়ে ফোনটার দিকে তাকিয়ে ভাবছে, এটা কি হলো? আমি একজন পিএ, আমি কি করে এসব ম্যানেজ করব? আজব কথাবার্তা বলে গেল ম্যাম। বিকেলে মিলিসহ সবাই রেস্টুরেন্টে বসে খাবার খাচ্ছে। স্যুপ খেতে খেতে সিয়াম বলল, তাহলে লোকগুলো কিছু করেনি তো? না আপুর লোক চলে এসেছিল। আমার তো এসব শুনেই গায়ে কাটা দিয়ে উঠছে। যাই বলিস না কেন, জিনি আপুকে আমার দেখলেই কেমন যেন রহস্যময় লাগে। মনে হয় মুভির মতো অচেনা এক রহস্য আছে আপুর মাঝে, যা আমরা জানিও না। কি বলতে চাইছিস? না মানে তেমন কিছু না। একবার ভাব, এতগুলো লোক আপুর কথায় ওঠে আর বসে, আর আমার তো মনে হয় আরও অনেক লোক আছে, আমরা যা জানিও না। যাই হোক, ওসব ভেবে আমাদের কোনো লাভ নেই। একটা কথা যে
আপু থাকতে মিলির কোনো ক্ষতি কেউ করতে পারবে না। এর মাঝে শিখা বলল, এই তোরা একটা জিনিস দেখেছিস? কি? বাইরে কালো গাড়িটা দেখ। আমরা যেখানে যাচ্ছি গাড়িটাও সেখানে সেখানে যাচ্ছে। আমরা যখন গাড়ি করে রেস্টুরেন্টে আসছিলাম তখনও আমি খেয়াল করেছিলাম গাড়িটা আমাদের ফলো করছে। শিখার কথায় সবাই গাড়িটার দিকে তাকালো। আরফিন বলল, তাই তো, কারা হতে পারে? মিলি বলল, ভয় পাওয়ার কিছু নেই, ওরা আমাদের কিচ্ছু করবে না। তুই কি করে জানলি? এরা আমার আপুর লোক। এছাড়াও রেস্টুরেন্টে আরও কিছু লোক আছে যারা আমাদেরকে প্রোটেক্ট করছে। আপু ফোন করে বলেছিল আমাকে প্রোটেক্ট করার জন্য কিছু লোক রেখে দেবে। আমার মনে হয় এনারা ওনারাই। এই, আমার তো মনে হচ্ছে আমরা কোনো বড় মাপের মানুষ রে। আমাদের রক্ষা করার জন্য কত মানুষ কাজ করছে। হ্যাঁ, নিজেকে কেমন সেলিব্রিটি মনে হচ্ছে। দেখতে দেখতে রাত নেমে এসেছে। সোফায় পায়ের ওপর পা রেখে হাতে ড্রিঙ্কস নিয়ে বসে আছে আকরাম চৌধুরী। সামনেই বসে আছে জনি। আশেপাশে বন্দুক হাতে দাঁড়িয়ে আছে 50-এর ওপরে লোক। গ্লাসে মদ ঢালতে ঢালতে জনি বলল, আমার 15 জন লোক অলরেডি মারা গিয়েছে। কি বলতে চাচ্ছেন কি আপনি? আপনার কথা মতো কাজ করতে গিয়ে আমার কত বড় লস হয়েছে বুঝতে পারছেন? আমি বুঝতে পারছি না জনি, কিন্তু এটা বুঝতে পারছি না যে এসব কে করলো, কে হতে পারে এর পিছনে। শরীফ চৌধুরীর ফ্যামিলিকে কেউই না কেউ পিছন থেকে সাপোর্ট করছে, আর না হলে এমন একটা ঘটানোর আশঙ্কাই ছিল না। আমার ছেলেদের যে মেরেছে তাকে আমি একবার পেলে এই বন্দুকের সবগুলো গুলি ওর মাথায় ঢুকিয়ে দেব। আমার যে করেই হোক ওকে চাই। জনি, এটা তো আমার থেকে তুমি ভালো জানতে পারবে। আমি তো একজন বিজনেসম্যান। হ্যাঁ, আমি আন্ডারওয়ার্ল্ডে খোঁজখবর রাখি, কিন্তু এখানে তেমন আমার আসার দরকার নেই। অন্যদিকে তুমি তো আন্ডারওয়ার্ল্ডের একটা অংশ, তোমার কাছে এসব খুঁজে বের করা কোনো ব্যাপারই না। আকরাম সাহেব, আমি শুনেছি ওনার আরও একটা মেয়ে আছে। হ্যাঁ, ইন্ডাস্ট্রির টপ লেভেলে আছে। বাবার কোম্পানি ওই মেয়েকে এত দূর এনেছে। একবার তুমিও ছোট্ট মেয়েকে আনতে পারলে যত টাকা চাইবে সব পেয়ে যাবে। আচ্ছা, ওনার বড় মেয়ের কোনো ছবি আছে? এবার দুটোকে একসাথে তুলে নিয়ে আসবো, তারপর আমি সব হিসাব নেব। আকরাম সাহেব মনে মনে খুশি হয়ে বলল, বাহ, জানোই তো, আমার ওর কাজটাকে তাহলে আর সহজ করে দেবে। জিনিয়া সরে গেলে আমাকে আর ঠেকাই কে? হা হা। ফোনটা বের করে জিনিয়ার একটা ছবি জনির কাছে দিল আকরাম সাহেব। জনি মোবাইলটা নিয়ে ছবিটা দেখতে ফোনটা হাত থেকে নিচে পড়ে গেল। জনি অবাক হয়ে তাকিয়ে আছে, যেন আনএক্সপেক্টেড কিছু দেখে ফেলেছে জনি। জনির হাত কাঁপছে। আকরাম সাহেব অবাক হয়ে বলল, জনি কি হয়েছে? জনি কাঁপতে কাঁপতে বলল, এটা ওনার মেয়ে। হ্যাঁ, কিন্তু কি হয়েছে? আকরাম সাহেব, কি বলছেন এসব? আপনি জানেন একে? শরীফ চৌধুরী বড় মেয়ে? না না আকরাম সাহেব, এ হলো কুইন। কুইন মানে? জনি কাঁপতে কাঁপতে বলল, আকরাম সাহেব, আন্ডারওয়ার্ল্ড সম্পর্কে আপনি কিছুই জানেন না। আন্ডারওয়ার্ল্ডের কুইন বলা হয় একে। আমাকে দেখছেন, আমার কত লোক, কত পাওয়ার, কত ক্ষমতা, কিন্তু আমি এই কুইনের কাছে পিঁপড়ার মতো। যদি একবার জানতে পারে এসব আমি করেছি, আমার নাম গন্ধ দুনিয়া থেকে গায়েব করে দেবে। আকরাম সাহেবের হাত থেকে গ্লাসটা ভেঙে পড়ে গেল। যেন এক আলাদা দুনিয়ার কথা শুনছে আকরাম সাহেব। মাথায় কাজ করছে না কি বলবে। জনি বলল, কিন্তু কেউ তো আছে যে কুইনকে টক্কর দিতে পারবে। একজন ছিল, কিন্তু কুইন তাকে মেরে ফেলেছে। তাহলে কোনো উপায় নেই? আছে, আন্ডারওয়ার্ল্ডে কিছু গ্রুপ প্ল্যান করেছে কুইনকে মারার। জানি না পারবে কিনা, কারণ কুইনের কাছে একজন বিশাল আর্মি আছে, যেটা আমাদের কল্পনার বাহিরে। আকরাম সাহেব ওখান থেকে চলে আসলেন। গাড়িতে বসে ভাবছেন, আমার ছেলেকে জলদি সাবধান করতে হবে। ছেলের শুনে মৃত্যুকে ডাকতে চলেছ। এদিকে ব্যালকনিতে দাঁড়িয়ে রাফি ফোনে কথা বলছে। কি বলবে না বলবে কিছুই বুঝতে পারছে না রাফি। জিনিয়া ফোনটা ধরিয়ে দিয়ে কি এক বিপদে ফেলল। ওপাশ থেকে একজন বলল, স্যার কি করব আমরা? রাফি কোনো উপায় না পেয়ে বলল, টাকাগুলো অফিসে আমার অ্যাসিস্ট্যান্টের কাছে দিয়ে দিন, আমি দেখে নেব। ওকে স্যার। ওকে, অফিসে চলে যান, আমি বলে দিচ্ছি। ওকে। রাফি ফোন কেটে নিতুকে কল দিল। নিতু কল ধরে বলল, জি স্যার, বলুন। নিতু, কোথায় আপনি? বাসায় স্যার। কয়টা বাজে এখন? 7টা।
অফিসে যান এখন। কেন স্যার? অফিসে কজন লোক আসবে, ওনারা আপনার কাছে 2 কোটি টাকা দেবে, সাথে 20 কোটির একটা চেক। টাকাটা আমার কেবিনে রেখে দাও, আর কেবিনের সামনে কিছু পুলিশ হায়ার করে লাগিয়ে দাও। যতদিন না ফিরি ততদিন যেন টাকাটা সিকিওর থাকে। আমি অফিসের অ্যাকাউন্ট থেকে টাকা পাঠিয়ে দিচ্ছি। নিতু তো থ হয়ে দাঁড়িয়ে পড়েছে। 2 কোটি ক্যাশ, সাথে 20 কোটির চেক। নিতু মাথা ধরে বলছে, আমার মাথা ঘুরছে, বুকের ভিতর ধুকপুক করছে। নিতু বলল, স্যার নিতু, আমি জানি আপনি এর জন্যে একদম পারফেক্ট। আমি আপনার উপর ছাড়া আর কারোর ওপর বিশ্বাস করতে পারছি না। নিতু বড় নিঃশ্বাস নিয়ে বলল, ওকে স্যার, আমি অফিসে যাচ্ছি। গুড, আমাকে জানাবেন কেমন? ওকে স্যার। এদিকে জিনিয়া হঠাৎ ঘুম থেকে লাফিয়ে উঠল। বড় বড় নিঃশ্বাস নিয়ে লাইটটা জ্বালিয়ে বলল, কি আজব স্বপ্ন এটা! ছি ছি, এসব আমি কি স্বপ্ন দেখছি? আমার স্বপ্নগুলো আজব হয়ে গেছে। কি দেখলাম আমি এসব? রাফির সাথে আমি? উফ, কি উদ্ভট স্বপ্ন এগুলো! স্বপ্নগুলো কি লজ্জা শরম নেই নাকি? স্বপ্নগুলোকে হাতের কাছে পেলে সোজা গুলি করে খুলে উড়িয়ে দিতাম। হতচ্ছাড়া স্বপ্ন। গ্লাসটা নিয়ে ঢকঢক করে পানি খেয়ে নিল জিনিয়া। চুলগুলো ঠিক করে নাইটিটা ঠিক করে নেমে আসলো জিনিয়া। ব্যালকনিতে এসে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে রইল। কিছুক্ষণ পর জিনিয়া দরজা খুলে বাইরে এসে একজনকে ডেকে বলল, রাফিকে রেডি হতে বলো, আমরা বের হব। ওকে ম্যাম। জিনিয়া ওয়াশরুমে চলে গেল। রাফি দরজায় নক করা শব্দ পেয়ে দরজা খুলে দেখলো একজন লোক দাঁড়িয়ে আছে। লোকটা রাফিকে দেখে বলল, স্যার, ম্যাম আপনাকে রেডি হতে বলেছে। জিনিয়া ম্যাম, প্লিজ। রাফি মনে মনে বলল, এখন আবার রেডি হয়ে কোথায় যাবে? রাত হয়ে গেছে। তাছাড়া বলেছিলাম কাল বের হতে। ধুর, আমার কি, যাই রেডি হয়ে নিই, না হলে আবার আমাকেই কেলাবে। জিনিয়া ফ্রেশ হয়ে এসে একটা ড্রেস পরে নিল। আয়নায় নিজেকে দেখে চলেছে জিনিয়া। চুলগুলো ঠিক করতে করতে বিড়বিড় করে বলল, মাথা থেকে স্বপ্নটা কিছুতেই যাচ্ছে না। আমিও না, কি সব ভাবছি। এসব ভাবার কোনো মানে আছে? কি যে হচ্ছে ইদানিং আমার সাথে। জিনিয়া খেয়াল করলো ওর মুখটা আবারও লাল লাল হয়ে উঠেছে। রাগী কণ্ঠে জিনিয়া বলল, দুর্বল, এসব মনে হলেই খালি মুখ লাল হয়ে যায়। কি বিপদে পড়লাম আমি! সব দোষ হারামি রাফিটার। হতচ্ছাড়া একটা, আজকাল আমার স্বপ্নেও এসে আমাকে ডিস্টার্ব করছে। গাধা কোথাকার। রাফি একটা শার্ট পরে নিল। চুল ঠিক করে আয়নায় নিজেকে দেখে বলল, বাহ, মানিয়েছে। সেদিন অফিস থেকে ফেরার পথে কিনেছিলাম, মানিয়েছে গায়ে। যাই দেখি ম্যাডাম রেডি হয়েছে কিনা। রাফি রুম থেকে বের হতেই সামনে জিনিয়া চলে আসলো। রাফিকে দেখে জিনিয়া বলল, বাবা, আমি তো মনে করেছিলাম আপনি মেয়েদের মতো সাজতে বসেছেন। এতক্ষণ লাগে রেডি হতে? রাফি মনে মনে বলল, ওই দেখো, শুরু হয়ে গেছে। কেবলই তো বলে গেল। আমার সাথে ম্যামের কি শত্রুতা আমি বুঝি না। আমাকে কি সবসময় রাগ দেখানোর জন্যে পায়? জিনিয়া রাফের একটু কাছে এসে শার্টটা ধরে বলল, এটা কি পরেছেন? কেন শার্ট? এই, আপনি কি গাধা? না তো। কেন ম্যাম ভালো না? আপনার কাছে স্যুট নেই? আছে তো। তাহলে এসব পরেছেন কেন? যান, পাল্টে আসুন। আমার মতো রেডি হয়ে আসবেন। এই কাকে নিয়ে এসেছি আমি? রাফি শার্টটা দেখতে দেখতে রুমে চলে গেল। বিড়বিড় করে বলল, কি হলো বুঝলাম না। ভালোই তো ছিল। এখন কি আবার কোনো অফিসিয়ালি কাজে যাচ্ছে নাকি যে স্যুট বুট পরতে হবে? জিনিয়া নিচে এসে বসে আছে। বাইরে গাড়ি রেডি করতে বলল জিনিয়া। একজন লোক জিনিয়ার কাছে এসে বলল, ম্যাম, আপনাদের সাথে কতজন লোক পাঠাবো? লাগবে না, শুধু একজন ভালো ড্রাইভার দাও। কিন্তু ম্যাম, বস জানতে পারলে আমাদের রাগ করবে। কিছু হবে না, আমি আব্বুকে বলে দেব। ওকে। হঠাৎ জিনিয়ার নজর পড়ল রাফির দিকে। সিঁড়ি দিয়ে নেমে আসছে। জিনিয়া রাফিকে দেখে অবাক হয়ে তাকিয়ে আছে। জিনিয়ার চোখ দুটো যেন আটকে গেছে। মনে মনে জিনিয়া বলল, ছেলেটা এই ড্রেসে এত হট লাগছে, আগে কখনো এভাবে দেখিনি ওকে। অবশ্য কখনো কোনো ছেলেকে আমার মন সায় দেয়নি, কিন্তু একে দেখে মনে হচ্ছে আমার মনের গতিবিধি ভালো না। ছেলে মানুষ এত অ্যাট্রাকটিভ হয় কিভাবে? কালো স্যুটে একদম কোনো রাজকুমারের মতো লাগছে। জিনিয়া বুকে হাত দিয়ে অনুভব করলো ওর হাড়বিড় বেড়ে গেছে। রাফি নিচে এসে জিনিয়াকে দেখে মনে মনে বলল, কি ব্যাপার ম্যাম, আমার দিকে এভাবে তাকিয়ে আছে কেন? ও
ও, বুঝতে পেরেছি। এইটাও মনে হয় পছন্দ হয়নি। এখনই রেগে বলে উঠবে, কি পরেছেন এটা? এসব কেউ পরে? ভালো জামা কাপড় নেই। মনে মনে নিশ্চয়ই আমাকে ঝাড়ার প্ল্যান বানাচ্ছে। রাফির কথায় জিনিয়ার ঘোর কাটল। রাফি বলল, মানে কি ম্যাম, কি হলো? এটাও কি ভালো না? জিনিয়া নিজেকে সামলে উঠে দাঁড়িয়ে গেল। বাইরে যেতে যেতে বলল, হয়েছে আসুন। জিনিয়াকে এভাবে যেতে দেখে রাফি অবাক হয়ে বলল, কিছুই বলল না। আমি তো মনে করলাম আমাকে কথা না শুনিয়ে যাবে না। যাক, বাঁচলাম। বাইরে এসে রাফি গাড়িতে যে উঠতে যাবে তখনই রাফি দেখলো আগে থেকেই ড্রাইভার বসে আছে। জিনিয়ার দিকে একবার তাকিয়ে আবার ড্রাইভারের দিকে তাকালো রাফি। মনে মনে রাফি বলল, কি করি এখন? সামনের সিটে বসবো নাকি ম্যামের পাশে? এখন তো অফিসিয়ালি কোনো কাজ নেই, তাহলে সামনেই বসি। কিন্তু সামনে বসলে আবার যদি রাগ দেখায়, উফ, আমি পাগল হয়ে যাব। করি তো করিটা কি? রাফিকে দাঁড়িয়ে থাকতে দেখে জিনিয়া রেগে বলল, রাফি সাহেব, কি হলো? গাধার মতো দাঁড়িয়ে আছেন কেন? রাফি মনে মনে বলল, ম্যাম, আমি সত্যি মনে হয় গাধা হয়ে গেছি। কি কি হলো? না না ম্যাম, কিছু না। রাফি কিছু না ভেবে জিনিয়ার পাশে বসে পড়ল। ভয়ে ভয়ে জিনিয়ার দিকে তাকিয়ে ড্রাইভারকে বলল, চলো। জিনিয়া বলল, কি হয়েছে? সবকিছু ঠিক আছে? হ্যাঁ ম্যাম, ওকে, সব ওকে। তো হাঁ করে দাঁড়িয়ে ছিলেন কেন বাইরে? ও না মানে আমি ভেবেছিলাম আমি ড্রাইভ করব, জানতাম না ড্রাইভার আসবে। না, এখানে আপনাকে ড্রাইভ করতে হবে না। ওকে ম্যাম, একটা কথা ছিল। বলুন। একটু আগে কল এসেছিল, একটা ডিল হয়েছিল গত মাসে, তো সেটারই পেমেন্ট নিয়ে আমি টাকাগুলো আমার কেবিনে রাখতে বলেছি। আপনার একবার কথা বলা উচিত। জিনিয়ার সামনে তাকিয়ে বলল, দরকার নেই, আপনি সামলে নিন। কিন্তু ম্যাম, এতগুলো টাকার ব্যাপার। তো আপনি আছেন কি করতে? জিনিয়া রাফির দিকে তাকিয়ে বলল, রাফি সাহেব, আমি কিন্তু কারোর ওপর বিশ্বাস করি না। সেজন্যই তো বলছি আপনি একটু অফিসে কথা বলুন। জিনিয়া আরেকটু কাছে এসে বলল, কিন্তু আপনাকে কেন জানি বিশ্বাস করতে ইচ্ছে করছে। জিনিয়া আর রাফি চোখ একে অপরকে দেখে চলেছে। রাফি কথাটা শুনে কি বলবে বুঝতে পারছে না। হতভম্বের মতন তাকিয়ে আছে রাফি। অবশ্য রাফি জিনিয়াকে এত কাছ থেকে কখনো দেখেনি। আজ এই অবস্থায় জিনিয়ার এই মায়াভরা চেহারাটা রাফির চোখের সামনে বিদ্যমান। রাফি মনে মনে বলল, ম্যাম, চুলে কি নিছে? এত সুন্দর ঘ্রাণ আসছে। তাছাড়া এই বড় বড় চোখ দুটোই কি অসম্ভব মায়া। ম্যাম কথা বললে ছোট্ট একটু ডিম্পল পড়ে গালে, যেটাতে ম্যামকে আরও সুন্দর লাগে। উফ, এই সৌন্দর্য বলে প্রকাশ করা অসম্ভব। হাই, আমি তো ম্যামের প্রেমে পড়ে যাব। জানি ম্যাম আমার থেকে শতগুণ উপরের মানুষ, কিন্তু আমিও একজন পুরুষ। আমার মনেও বসন্তের কোকিল বাসা বোনার স্বপ্ন দেখে। মনে মনে এই সৌন্দর্যে, এই মায়ায় নিজেকে না জড়ালাম, তাতে তো ম্যাম আর জানতে পারবে না এই মায়ায় আমি কেন হাজার হাজার পুরুষও ডুবে যাবে। এই রূপে হাজারো যুবক পুড়ে ছারখার হয়ে যাবে। জিনিয়া মনে মনে বলল, গাধাটা এভাবে কেন তাকিয়ে আছে? আর আশ্চর্যজনক বিষয় হলো, আমি ওর বস। আমার কথায় যেখানে পুরো সিস্টেম পাল্টে যায়, আমার চোখে যেখানে কেউ তাকানোর সাহস পায় না, সেখানে আমি কেন এই চোখে তার দিকে তাকিয়ে থাকতে পারছি না? আমার মনে হচ্ছে রাফির চাহনির কাছে আমার চোখ দুটো নিজে নিজেই হার মেনে নিচ্ছে। শুনেছি একটা নারী তার কাছে পরাজিত, যে তার মনে রাজত্ব করে। গল্পে পড়া এই লাইনটার মানে তাহলে কি এই? না না, আমি কি ভাবছি এসব? আমার কি মাথা খারাপ হয়েছে নাকি? আমি কোথায় আর এ কোথায়? ও আমার সামান্য পিএ। ইচ্ছে করলে আমি এমন পিএ 100টা রাখতে পারি। ড্রাইভার দুজনকে এভাবে একে অপরের দিকে তাকিয়ে থাকতে দেখে কাজটা উঠিয়ে দিল। এতে জিনিয়া সিচুয়েশন বুঝতে পেরে দ্রুত সামনে তাকালো। রাফি ভয় পেয়ে গেল। ম্যাম আবার কিছু মনে করলো না তো? ড্রাইভার বলে উঠল, ম্যাম, কোথায় থামবো? একটা ভালো জায়গায় নিয়ে চলো, যেখানে থেকে সমুদ্র দেখা যাবে। ম্যাম, কাছে একটা ছোটখাটো বিচ আছে। তাহলে সেখানেই চলো। ওকে। এদিকে অফিসে নিতু এসে হাজির। অফিসের হাইট রুমে নিতু বসে আছে। সামনে 3 জন লোক বসে আছে। নিতুকে একজন লোক বলল, ম্যাম, কোড প্লিজ। কোড? হ্যাঁ, রাফি স্যার বলেছিল আপনারা কোড চাইবেন।
জি, কোড বলুন। না হলে আমরা বিশ্বাস করতে পারছি না আপনার কাছে টাকা দেব। ওকে, নাথিং নাথিং নাথিং। একজন লোক বলল। ওকে, ডান। পাশে থাকা 2টা ব্যাগ উঠিয়ে নিতুর সামনে রাখলো। ব্যাগ দুটো খুলে দিতেই 2 ব্যাগ ভর্তি টাকা দেখে নিতুর চোখ কপালে। এত টাকা! নিতু এই কোম্পানিতে অনেকদিন কাজ করে, তবুও একসাথে এত টাকা কখনো চোখের সামনে দেখেনি। আসলে কোম্পানিতে এসব টাকা পয়সার হিসাব অন্য লোকেদের। আজ এমন কিছু সামনে এসে নিতু একটু ঘাবড়েই গেল। নিতু বলল, ঠিক আছে, আর চেক? হ্যাঁ, এই যে। নিতু চেকটা হাতে নিয়ে বলল, ওকে, ডান। তাহলে আমরা আসি। ওকে। লোকগুলো চলে গেলে নিতু চেকটা হাতে নিয়ে ভালো করে দেখতে লাগলো। 20 কোটি! নিতুর হাত কাঁপছে। মনে মনে নিতু বলল, রাফি স্যার আমাকে এত বিশ্বাস করে, এর আগে কখনো এমনটা হয়নি। না, আমি এ বিশ্বাস কিছুতেই নষ্ট হতে দিব না। নিতুর ফোনে কল আসলো। ফোনটা উঠিয়ে বলল, অফিসার, কি খবর? ম্যাম, আমরা আমাদের একটা ফোর্সকে পাঠিয়ে দিয়েছি, আশা করি হয়ে যাবে। গুড। টাকা পেয়েছেন? জি, পেয়েছি। ওকে। কিছুক্ষণ পর পুলিশের একটা টিম অফিসে চলে আসলো। 2 জন সিকিউরিটি ওনাদের ওপরে নিয়ে আসলো। নিতু বাইরেই দাঁড়িয়েছিল। সিকিউরিটি এসে বলল, ম্যাম, ওনারা চলে এসেছে। সবাইকে নিতু যার যার পজিশন বলে দিল আর কড়াভাবে সবাইকে সাবধান করে দিল। সবকিছু কমপ্লিট করে নিতু রাফিকে কল করলো। রাফি নিতুর কলটা উঠিয়ে বলল, স্যার, আমি সব কিছু আপনার কথা মতোই করেছি, পুলিশদেরও লাগিয়ে দিয়েছি। ওকে। জিনিয়া বলল, কাজ তো মন দিয়েই করছেন। কি করব ম্যাম, এটা তো আমার দায়িত্ব। আর তাছাড়া আপনি আমাকে বিশ্বাস করে দায়িত্বটা দিয়েছেন, আমি তো এটা করতে বাধ্য। গুড, এভাবেই কাজ করতে থাকুন। জি। এদিকে সিয়ামের মা কোহিনুর বেগম রাতে খাবারের টেবিলে বসে সিয়ামকে বলে উঠল, সিয়াম। জি মা। হ্যাঁ রে, তোকে একটা কথা বলবো। বলো না, জিজ্ঞাসা করার কি আছে, কি বলবে বলো। না মানে, তুই কি তোর বাবার কাছে যেতে চাস? সিয়াম খাবার রেখে অবাক হয়ে বলল, কি বলছো এসব? আমি জানি তুই তোর বাবার ওপর রেগে আছিস। দেখ, তুই বড় হয়েছিস। আমি চাই তুই তোর মন মতো চল। যদি তুই ওখানে যেতে চাস তাহলে যেতে পারিস, আমি কিছু মনে করব না। মা, আর কখনো এসব কথা বলবে না, আমার ভালো লাগে না। আমি সারা জীবন তোমার সাথেই থাকতে চাই। আমরা বেশ ভালো আছি। ওইসব টাকা পয়সা, ব্যবসা, বিজনেসে আমার মন নেই। আচ্ছা, এখন খা, আর কথা বলতে হবে না। আমি শুধু বললাম আর কি। যতই হোক তোর বাবা তো, তার রক্ত তোর শরীরে বইছে। আমিও কি অস্বীকার করেছি নাকি? শুধু এটুকু যে সে এখন অন্য একটা সংসার করে নিয়েছে। আমাদের কথা কি কখনো ভেবেছে? তোমার দায়িত্ব কি পালন করেছে কখনো? কিছুই করেনি। একজন পিতা হিসেবে আর একজন স্বামী হিসেবে যে সকল দায়িত্ব তার উপর ছিল, সে তার কিছুই করেনি। তাই আমি তাকে কখনোই মেনে নিতে পারবো না। আমরা যেভাবে আছি অনেক ভালো আছি। আচ্ছা, এখন খেয়ে নে, আর কথা বলতে হবে না। আর কালকে সকালে বাজার থেকে কিছু ডিম নিয়ে আসিস। ডিম ফুরিয়ে গেছে। আমি কাল একটু সকাল সকাল বেরিয়ে পড়ব। আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে আসবো। কালকে এমনিতেও কলেজ নেই। এদিকে জিনিয়াদের গাড়িটা এসে একটা বিচে এসে থামলো। রাফি আর জিনিয়া নেমে আসলো। রাফি আশেপাশে তাকিয়ে দেখলো অনেক মানুষই এখানে আছে, সবাই এনজয় করতে ব্যস্ত। বিচটা আসলে সুন্দর। ড্রাইভার বলল, ম্যাম, এখানে প্রায় সবাই ট্যুরিস্ট, সবাই এখানে ঘুরতে আসে। জিনিয়া বলল, তুমি এখানেই থাকো আমরা না আসা পর্যন্ত। ওকে ম্যাম। জিনিয়া সামনের দিকে হাঁটতে লাগলো। রাফিও পেছন পেছন জিনিয়াকে ফলো করতে লাগলো। সামনে সমুদ্রের পানির শব্দে জিনিয়া এক পলকে তাকিয়ে আছে। রাফি পেছনে দাঁড়িয়ে ভাবছে, কি করতে আসছে কে জানে। এত সুন্দর বিচে ম্যাম আসবে, কোনো বয়ফ্রেন্ডের সাথে তা না করে আমাকে নিয়ে হাজির। জিনিয়া 2 হাত মিলে চোখ বন্ধ করে নিল, যেন প্রকৃতির সাথে মিশে যাচ্ছে জিনিয়া। পায়ে জুতো খুলে জিনিয়া অল্প পানিতে পা ডুবিয়ে হেঁটে চলেছে।
রাফি জিনিয়া জুতোটা হাতে নিয়ে পেছনে পেছনে হেঁটে চলেছে। জিনিয়া একটু পর বলে উঠল, রাফি সাহেব, জি ম্যাম। কেমন লাগছে? আমার জিনিয়া রেগে বলল, না, এখানে তো ভূত আছে। আমি ভূতকে জিজ্ঞাসা করেছি। আমার কাছেও ভালো লেগেছে। শুনেছি এখানকার সি ফুড নাকি হ্যাপি টেস্টি। চলুন ট্রাই করি। চলুন। জিনিয়া পানি থেকে উঠে আসতেই হঠাৎ পা ধরে চেঁচিয়ে উঠল। রাফি দ্রুত এসে জিনিয়াকে বলল, ম্যাম কি হয়েছে? আপনি ঠিক আছেন? মনে হয় পায়ে কিছু ঢুকেছে। রাফি জিনিয়ার পাটা ধরে দেখলো কাচের টুকরো, রক্ত বেরোচ্ছে। রাফি বলল, ম্যাম পায়ে তো কাজ ঢুকেছে, এখনই ব্যান্ডেজ করতে হবে, রক্ত বের হচ্ছে। তো বসে আছেন কেন? কিছু করুন। হ্যাঁ, গাড়িতে মেডিসিন থাকতে পারে, আমি নিয়ে আসি। রাফি সাহেব, আপনার মাথায় কি কিছুই নেই? আমি দাঁড়িয়ে থাকতে পারছি না, আর আপনি এখন গাড়ির কাছে যাবেন? রাফি মাথা চুলকিয়ে বলল, তাহলে কি করব? আমি কি করে জানবো? জলদি কিছু করুন, আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না। রাফি বেচারা বেজায় ফেসে গেল। মনে মনে বলল, কি মুশকিল, কি করি এখন? এখানে মহারানী দাঁড়িয়ে থাকতে পারবেন না, ওদিকে আমি গাড়ির কাছে যেতে পারবো না। বলি করবোটা কি? এমন প্যারা সহ্য করা যায়? জিনিয়া রেগে বলল, কি হলো? চুপ করে বসে আছেন কেন? ভাবছি। কি ভাবছেন? না কিছু না ম্যাম, একটাই উপায় আছে। কি? কথা দিন আগে রাগ করবেন না আর আমাকে কিছু করবেন না। ওকে ঠিক আছে, যা করার তাড়াতাড়ি করুন। সত্যি তো? বললাম তো সত্যি। তাহলে কিন্তু আমি রিস্কটা নিচ্ছি। আপনি কিন্তু পরে আমাকে কিছু বলবেন না, কথা দিয়েছেন কিন্তু। আরে বাবা, হ্যাঁ হ্যাঁ। রাফি কিছুটা ভয় পেয়ে আচমকা জিনিয়াকে কোলে তুলে নিল। জিনিয়া অবাক হয়ে তাকিয়ে আছে রাফির দিকে। মনে মনে জিনিয়া বলল, তাহলে এর জন্য আমাকে এসব কথা বললো? আমাকে একেবারে কোলে তুলে নিয়েছে। আজ পর্যন্ত আমাকে কোলে তো দূরের কথা, আমার কাছে আসার সাহস কেউ পেল না, আর আজকে আমারই বিয়ে আমাকে কোলে তুলে নিয়েছে। এমন আচমকা কাজে জিনিয়া রাগ করবে নাকি অন্য কিছু বুঝে উঠতে পারছে না। এর মাঝে রাফি বলে উঠল, আমার কোনো দোষ নেই, আমি আগেই বলেছিলাম ম্যাম, আমি কিন্তু এসব আপনার ভালোর জন্যে করতে বাধ্য হয়েছি। রাফির কথা শুনে জিনিয়া মনে মনে বলল, আর আমি আমাকে কোলে তুলে এখন বাদরামি করা হচ্ছে। জিনিয়া রেগে, তো আমাকে কোলে নিয়ে কি এখানেই দাঁড়িয়ে থাকবেন? ভালো লাগছে আমাকে কোলে নিয়ে? মা কি বলেন? ছি ছি, আমি এমন ছেলেই না ম্যাম। তো দাঁড়িয়ে আছেন কেন? রাফি জিনিয়াকে নিয়ে সোজা গাড়ির কাছে চলে আসলো। ড্রাইভার রাফির কোলে জিনিয়াকে দেখে মনে মনে বলল, আমি যা ভাবছি তা কি সত্যি? বসকে কি বলবো? না আরেকটু অবজার্ভ করি, তারপর বলা যাবে। জিনিয়াকে গাড়ির দরজা খুলে বসিয়ে দিল রাফি। মনে মনে বলল, বাবা ম্যাম কি ভারী, পুরো একটা পাহাড় নিয়ে আসলাম মনে হয়, হাত ব্যথা করছে এইটুকুতেই। রাফি ড্রাইভারকে বলল, জি আছে, আমি আনছি। জলদি আনুন। রাফি জিনিয়ার সামনে বসে পাটা নিজের হাঁটুর ওপরে নিয়ে দেখলো কাচের টুকরোটা বেশি বড় না, তবে বেশ খানিকটা ঢুকেছে। জিনিয়ার দিকে তাকিয়ে রাফি বলল, ম্যাম আমি এটা বের করছি। ওকে। রাফি মনে মনে বলল, বাবা ম্যাম দেখি ভয় পায় না, অন্য মেয়ে হলে তো এতক্ষণে চিল্লিয়ে ভূমিকম্প ডেকে আনতো। ম্যাম এত সহজে বলে দিল। শক্ত আছে ম্যাম। রাফি কাচের টুকরোটা এক টান দিয়ে বের করে নিল। জিনিয়া মা ব্যথায় রাফির চুলগুলো খামচে ধরল। রাফি হাত দিয়ে চেপে ধরলো যাতে রক্ত বেশি বের হতে না পারে। জিনিয়া বলল, হয়েছে? জি, কিন্তু আমার চুলগুলো মনে হয় উঠে গেছে অর্ধেক। জিনিয়া দ্রুত চুলগুলো ছেড়ে বলল, সরি। ড্রাইভার এসে বলল, এই যে সব কিছু আছে এখানে। ওকে দাও। জিনিয়ার পায়ে ব্যান্ডেজ করে দাঁড়িয়ে গেল রাফি। ড্রাইভারকে সবকিছু রাখতে বলল। জিনিয়া নিজের পাটা দেখে বলল, আমি তো হাঁটতেও পারবো না এখন। রাফি বলল, হ্যাঁ সে পারবেন না। আচ্ছা আপনি সি ফুড খাবেন তাই তো? আমি আছি না, আমি নিয়ে আসছি। আমি একা থাকবো এখানে? না, এই যে ড্রাইভার আছে তো। জিনিয়া রাগে চোখে তাকালে রাফি বলল, ওকে যাব না, আমি এখানে আছি। আচ্ছা উনি নিয়ে আসুক তাহলে। হ্যাঁ সেটাই করুন। রাফি ড্রাইভারকে বললেই ড্রাইভার বলল, ম্যাম ওই যে ওখানে দেখুন অনেক খাবারের দোকান আছে, আপনি ওখানে বসেও রেস্টুরেন্টের মতো খেতে পারেন। গাড়িটা ওখানে নিয়ে যাই। তাহলে ভালো হয়, ওকে চলো। খাবারের দোকানে এসে রাফি নেমে জিনিয়ার দিকে হাত বাড়িয়ে বলল, আসুন ম্যাম, আমি আপনাকে নিয়ে যাচ্ছি। আবার?
রাফি ভয় পেয়ে বলল, না না, কোলে করে না, ওই যে বসার জায়গা, আমি আপনার হাত ধরে নিয়ে যাচ্ছি, আপনি আস্তে আস্তে আসুন। রাফি জিনিয়াকে ধরে বসিয়ে দিল। রাফি খাবারের অর্ডার করে জিনিয়ার পাশে দাঁড়িয়ে বলল, ম্যাম, আমার মনে হয় আপনার ডাক্তারের কাছে যাওয়া উচিত। স্যার জানতে পারলে আমাকে রাগ করবে। বাসায় গিয়ে দেখা যাবে।